পোষ্যকোটা বাতিল দাবিতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ। লাঞ্ছিতের প্রতিবাদে রোববার কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের। বিএনপিকে নিয়ে অপপ্রচারের স্বাধীনতা বিরোধী ও একাত্তরে গণহত্যায় জড়িতরা। মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। 5 ব্যাংক মার্জারের তোড়জোড়ের মধ্যে আরও 3 দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বিমানবন্দরের ওয়েবসাইটে সাইবার হামলা। শত শত ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী। অপরাধীদের শনাক্তে চলছে তদন্ত। প্রবাসী সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্যকোটা বাতিল দাবিতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে রোববার কর্মবিরতি ঘোষণা দিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন পোষ্যকোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। পোষ্যকোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মঈনউদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে বাসভবনে প্রবেশের চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা ধস্তাধস্তি করে জুবেরি ভবনের ভেতর প্রবেশ করেন উপ-উপাচার্য ও তার সঙ্গে থাকা কয়েকজন শিক্ষক। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা ছিল বাতিল করেছে, তারা কিভাবে সমাধান করেছে, সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। পোষ্যকোটা বাতিলের দাবি না মানায় আবারও দ্বিতীয় দফায় উপ-উপাচার্য অধ্যাপক মঈনউদ্দিন খান, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ প্রশাসক সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। ওনাদের ইন্টেনশন আমরা এখনো পর্যন্ত সুবিধাজনক দেখতেছি না। ওনারা ছাত্র বান্ধব এখনো কোনো ডিসিশন নিতে পারতেছে না। ওনারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারতেছে না। শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলুন এবং যত দ্রুত সম্ভব এই কোটা প্রথা বিলুপ্ত করুন। পোষ্যকোটার বিলুপ্তি চাই অনতিবিলম্বে এবং অবশ্যই 25 তারিখে রাকসু হতে হবে। যৌক্তিক একটা পোষ্যকোটা নিয়ে আজকের এই আন্দোলনে শিক্ষার্থীদের নাম বাধ্য করেছে প্রশাসন। আমরা কিন্তু এটারই পুরো বিপক্ষে। অযৌক্তিক এই পোষ্যকোটাকে অবিলম্বে আজকে রাতের মধ্যে বাতিল করতে হবে। এদিকে উপ-উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের এই দাবির বিষয়ে সুষ্ঠু বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, দুপুরে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে হাতাহাতির ঘটনা, পোষ্যকোটাকে কেন্দ্র করে পোষ্যকোটা বহালের যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের যে আন্দোলন এবং সেই আন্দোলন দিনব্যাপী কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে দিনটি পার হয়েছে এবং গভীর রাতেও কিন্তু আসলে সেই শিক্ষার্থীদের বিক্ষোভ কিন্তু এখনও চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং জানিয়ে রাখি যে মূলত দুপুরের পরে যে শিক্ষকদের সঙ্গে হাতাহাতির ঘটনা, সেটি গড়ায় সন্ধ্যা নাগাদ রাত 9টা-10টা পেরিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল এবং সেখানে কয়েকজন শিক্ষককেও কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই দাবির প্রেক্ষিতে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি ছিল যে রাতের ভিতরেই একটি সিদ্ধান্ত জানাতে হবে, পোষ্যকোটা নিয়ে বাতিলের সিদ্ধান্ত জানাতে হবে। তার উপর ভিত্তি করে আসলে রাত 10টার পরে শিক্ষকরা কিন্তু এক দফা শিক্ষার্থীদের বলেন, তারা ভবনের ভিতর থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে আসলে একদিন সময় দেওয়ার জন্য আগামীকাল আসলে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে শিক্ষার্থীদেরকে জানানো হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা মূলত সেই আশ্বাসটি আসলে শুনেনি বা সেই শিক্ষকদের যে আহ্বান তার উপর
তারা আসলে কোনো ভ্রুক্ষেপ না করে তারা বলছেন যে আসলে রাতের ভিতরেই একটি সিদ্ধান্ত জানাতে হবে পোষ্য কোটা বাতিলের বিষয়ে। এবং শিক্ষার্থীরা আরও বলছেন যে মূলত আগামী 25 সেপ্টেম্বর যে রাকসু নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই যে পোষ্য কোটা হঠাৎ করে আবার মানে বাতিল হওয়া একটি কোটা, পোষ্য কোটা আবারও যে বহাল করার সিদ্ধান্ত, সেটি মূলত আসলে রাকসু নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা বলে কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। এবং জানিয়ে রাখি যে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা জুবিলি ভবনের সামনে অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ভিচি চত্বরে এসে উপস্থিত হয়েছে। ভিচি ভবনের সামনে কিন্তু ঘেরাও করে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং ক্রমান্বয়ে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে। 10টার সময় আসলে কয়েকশো শিক্ষার্থী ছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি নারী শিক্ষার্থী এবং ছেলে মিলে আমরা দেখছি যে হাজারের উপরে শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে সেখানে। এবং তারা বারবার সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন বারবার এবং বলছেন যে আজকে রাত্রের মধ্যেই সে সিদ্ধান্ত জানাতে হবে। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে শিক্ষকরা ইতিমধ্যেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে পোষ্য কোটা নিয়ে। তারা হয়তো একটা সিদ্ধান্ত রাতের ভিতরে জানাতে পারে, সেটিও ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না এই দাবি তারা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু মাঠ ছেড়ে যাবে না, সেই হুঁশিয়ারি কিন্তু শিক্ষার্থীরা দিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিচি চত্বরের সামনে থেকে। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপির কোনো আপত্তি বা ভিন্নতা নেই। ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িতরা বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামের আয়োজন স্থলে আসেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের বক্তব্যে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করায় ৭১ সহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসত্য বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল, সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে, এই দেশ যেন স্বাধীন না হয়, তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় কাছে নির্যাতন সহ্য করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই। আর ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। দেশ গঠনের ৩১ দফা নিয়ে দেশ জুড়ে জনগণের দাঁড়ে দাঁড়ে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ,
সময় সংবাদ, কিশোরগঞ্জ। আলোচনার মধ্যেই আন্দোলনকে দ্বিচারিতা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলের নিজস্ব দাবি নিয়ে জাতির উপর জবরদস্তি করা ঠিক নয়। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি ও জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে। যে সমস্যাগুলো সেগুলো শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। যুক্তি, তত্ত্ব। সংলাপে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এখানে জামাতে ইসলামের প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের যোগদানের সিদ্ধান্ত সঠিক ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। এদিকে বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটের বাক্স প্রসঙ্গে তিনি বলেন, এটি ইসলাম নয়, রাজনীতির বাক্স। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। অনুষ্ঠানে দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ও স্কুলে গানের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এ ধরনের কথা স্বৈরাচারীর প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিআর সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না, জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের
সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। ঐক্যমত্য কমিশনের বিশেষ সাংবিধানিক আদেশের প্রস্তাবে জামায়াতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। এছাড়া প্রস্তাবিত গণভোটের সময় নিয়েও রয়েছে পাল্টাপাল্টি মত। অন্যদিকে গণপরিষদের দাবিতে অটল এনসিপি। হাসান আলীর প্রতিবেদন। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা আইনি কার্যকর হবে। পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 মাস মেয়াদে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ঐক্য না হয় প্রথমে 1 মাস এবং সনদ বাস্তবায়নের পথ বের না হয় আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলোয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানা রিপোর্ট। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনো বাচ্চা দাওয়াতও খেতে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংক পাড়ায় এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের AQR করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সব উপজেলায় শিল্প কলেজ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের শিল্প ঋণ দেয়া সহ
25 দফা দাবি নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কোটি কর্মসংস্থান, শিল্প বিপ্লব ও বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও এখনও শিল্প বিপ্লবের প্রকৃত সুফল ভোগ করতে পারেনি বাংলাদেশ। এর জন্য বিভিন্ন সময় শিল্প কারখানা ও দেশের শ্রমবাজারকে ক্ষুদ্র দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ করেন বক্তারা। দেশের শিল্প খাতের আধুনিকায়নের জন্য সরকার ও শিল্পগোষ্ঠীগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারা। এছাড়া প্রযুক্তি ও খুচরা যন্ত্রাংশ খাতের সম্ভাবনার বাজারে সরকারিভাবে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। পাবনার ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা জানান, জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদি হাসান এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছেন। সহযোগী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদের নামও উঠে আসে তাদের বক্তব্যে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে অবৈধভাবে চাঁদা আদায়, জমি ও মসজিদের জায়গা দখল, সরকারি খাস জমি দখল সহ বালু মহাল নিয়ন্ত্রণ করছে এই সিন্ডিকেট। জাকারিয়া পিন্টু নামে ঈশ্বরদীর মাটিতে এক অবিসংবাদিত সন্ত্রাসীর অপর নাম। আমরা এই সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর কাছে মোটেও নিরাপদ নই। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি মহোদয় সবার কাছে আমরা চিঠি আকারে জানিয়েছি, বাট এখন পর্যন্ত আমরা এগুলোর কোনো প্রতিকারও আমরা পাইনি। এই সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, জাকিরা পিন্টু, মেহেদি, জুয়েল এবং সোনামণি, তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাই। রাজধানীর আদাবরে মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এ সময় হত্যায় ব্যবহৃত 3টি সামুরাই, একটি চাইনিজ কুড়াল সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 16 সেপ্টেম্বর ভোরে রাজধানীর আদাবরে মাদক ব্যবসায় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রিপন ওরফে নিপুকে কুপিয়ে হত্যা করা হয়। প্রথমত আপনারা জানেন, ঘটনার পরই তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রিপন হত্যায় জড়িত 5 আসামিকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিএমপি। গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে আমরা 3টি সামুরাই, যেগুলো তারা এই হত্যাকাণ্ডের সময় ব্যবহার করেছিল, একটি চাপাতি, চাইনিজ চাপাতি যেটিকে বলি, চাইনিজ কুড়াল এবং একটি সুইচ গিয়ার আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি। গ্রেফতারকৃতরা খুনের কথা স্বীকার করেছে উল্লেখ করে ডিএমপি জানায়, এ ধরনের ঘটনা প্রায় ঘটিয়ে গা ঢাকা দেয় চক্রটি। পরে এলাকায় ফিরে আবারও আধিপত্য বিস্তার করে তারা। আদাবরে বা এই মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাসমূহতে তাদের কিছু আশ্রয়স্থল আছে, যেগুলো সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত 24 ঘন্টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় ডিএমপি। এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের নিজ বাসায় উদ্ধার হলো অন্তঃসত্ত্বা নারী ও তার 4 বছরের ছেলের লাশ। ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়া জয়পুরহাটের নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে 3য় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ। আর কয়েকদিন পরই নবজাতকের মুখ দেখার কথা ছিল সুমাইয়ার, অথচ 4 বছরের ছেলে হুজাইফা সহ এখন তিনি চিরনিদ্রায়। শনিবার সকালে সদরপুরের পূর্বকান্দি গ্রামে সুমাইয়ার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। খোঁজ পাওয়া যায়নি তার স্বামীর। শুক্রবার সন্ধ্যায় নিজ ঘর থেকে মা সুমাইয়াকে ঝুলন্ত এবং শিশু হুজাইফার মরদেহ কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সুমাইয়া।
চুয়াডাঙ্গার জীবননগরের উথুলি গ্রামে গরু বিক্রিকে কেন্দ্র করে দুই ভাই মিন্টো ও হামজার সঙ্গে খোকা মণ্ডলের বিরোধ চলছিল। এর জেরে মিন্টো ও হামজার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন। কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় তাদের। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। 6 লক্ষ টাকা দিইনি বলে এরা মাঠে পেড়ে দুই ভাই মেরে ফেলছে। এছাড়া জয়পুরহাটে নিখোঁজের 3 দিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়ার লাশ। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী একরামুল শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আমি আমার মেয়ের সর্বোচ্চ বিচার চাই। তারা অপহরণ করে তাদের বাড়িতে নিয়ে আসে এবং আসামি একরামুল, খোকন, নাইম ও অজ্ঞাতনামা একজন মিলে তার বাড়িতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় মামলার পর থেকে একরামুল পলাতক, তবে তার স্ত্রী ও গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স, রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফারুজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই দৌড়তে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শরতের নির্মল আকাশে মেঘের খেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা আর শিউলির সুবাস জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব ঘিরে মন্দির থেকে শুরু করে প্রতিমা গড়ার কর্মশালা সবখানেই সাজ সাজ রব। পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতে দুর্গাপূজার আলাদা আমেজ। প্রিন্স আরিফিনের ক্যামেরায় উম্মেহানের রিপোর্ট। জগতের এই অপার সুন্দরের মাঝে খানিক বাদে রোদের যে গল্প, তা কখনো রুক্ষ আবার কখনো প্রশান্তির। অনন্ত সুরের মতো বয়ে চলা এই স্রোতে আকাশে ভেসে থাকা মেঘের ছায়ায় দুলে ওঠা কাশফুল কিংবা শিউলি বিছানো ভোরের হাওয়া যেন বলে যায় মহামায়া।
শরতের এই রূপের আড়ালে লুকিয়ে থাকা এ যেন এক মহা উৎসবের চিঠি, যে চিঠি নিসর্গে ভর করে নিয়ে আসে দেবী দুর্গার মর্তে অবতরণের আনন্দঘন সংবাদ। প্রকৃতি যখন সাজিয়ে তুলছে আগমনী দুর্গা উৎসবের মঞ্চ, সেই ডাক পৌঁছে যায় প্রতিমা কারিগরদেরও কানে। মাটির গায়ে তুলির টানে কাঠামোর বাঁধনে গড়ে উঠছে মহামায়ার প্রতিমা, যার রূপে আর অলংকারে কয়েকদিন পর ধরা দিবে মানুষের ভক্তি আর আরাধনা। এটা হলো আবেগের কাজ, আমার বাবা করেছে, আমি করছি। প্রতিমার দর্শন হয় তখন খুব ভালো লাগে যে আমরা বানাচ্ছি, সেই প্রতিমা সবাই দর্শন করতেছে। 5 দিনের জন্য মাকে দেখা, ঘুরতে যাওয়া, আনন্দ সবকিছু মিলে থাকে, তো ভালো লাগে। সকলের ধর্মের উদযাপনে সকলের সম্মিলিত হওয়া উচিত। অন্যদিকে পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতেও দেবী দুর্গাকে বরণে চলছে সাজ রব। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্যের রঙিন আবেশ তাই ছড়িয়ে পড়েছে বাড়ির উঠোনে, ঘরের প্রতিটি কোণে। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। এটা আমার শ্বশুরের দাদা শ্বশুর এবং অনেক আর 7 পুরুষের পুজো, ওনারা এই পূজাটা করে। এখন আমার শাশুড়ি পুজোটা করছে। মহালয়া সুপ্রভাতে দেবী দুর্গার চোখদানের মধ্যে দিয়ে বাজবে দুর্গোৎসবের সূচনা ধ্বনি। তার জন্যই এত প্রস্তুতি, এত ব্যস্ততা। আর এরই মাধ্যমে জানান দেয় দুর্গাপূজা শুধুমাত্র পূজা নয়, এটি সংস্কৃতির এক অনবদ্য মিলন মেলা, যেখানে শিল্প, ভক্তি এবং ঐতিহ্য একসাথে ধরা দেয় দেবী দুর্গার আগমনী গানে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরের চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের শত শত ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছে লাখো যাত্রী। বিটু বড়ুয়ার রিপোর্ট। শুক্রবার রাত 10টার সময় আকস্মিক সাইবার হামলায় অচল হয়ে পড়ে জার্মানি সহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। সময় মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। হামলার পরপরই এক বিবৃতিতে বিমানবন্দরের সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা ব্যাহত হচ্ছে। তবে পরে স্বীকার করা হয়, সাইবার হামলার ফলে চেক ইন ও বোর্ডিং সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, এর প্রভাব পড়েছে একাধিক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সূচিতে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে যাত্রীদের ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অনলাইনে চেক ইন বন্ধ থাকলেও অফলাইন পদ্ধতিতে বিমান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরগুলোতে কমপক্ষে 10টিরও বেশি সাইবার হামলার ঘটনায় সাইবার অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কার্যক্রম ততই বাড়ছে। তাই এই মুহূর্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হবেন পলাতক প্রবাসীরা। আরও জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি আরবে বর্তমানে প্রায় 32 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ায় পরবর্তীতে দেশটির প্রশাসন কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছিলেন। এবার তাদের জন্য সুখবর দিল সৌদি সরকার। পুরুপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের জন্য বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে সৌদি সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন। সরকার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে প্রবাসীদের জন্য। সবাই প্রবাসীরা যারা অবৈধ আছে বাংলাদেশের এবং কি যত প্রবাসী আছে সবার জন্য সুযোগ দিছে যে হুরুপ এবং কি যতগুলো সমস্যা আছে সমাধান করার মতো।
তা আশা করি সবাই বৈধ পথে আসবো এবং কি বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। সৌদি আরবে অবৈধ মানুষকে যে কোনো কারণবশত বৈধ হওয়ার জন্য সুযোগ দিছে, তো এই সুযোগটা আমরা কখনো হাতছাড়া করব না, চেষ্টা করব যে বৈধ হওয়ার জন্য। তবে ট্রান্সফারের ফি সংক্রান্ত বিষয়টি আবেদনকারীর অগ্রিম জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করলে সেই তথ্য সিস্টেম থেকে পাওয়া যাবে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে যারা সৌদিতে আসার 1 বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুপ্রাপ্ত হয়েছেন তারা এই সুযোগ পাবেন না। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইতালির রোমে পর্যটকরা এখন অ্যাপের মাধ্যমে বাস, মেট্রো এবং ট্রামের টিকিট কিনতে পারছেন। এই অ্যাপের একই সঙ্গে দেখা যাবে অপেক্ষমান যানবাহনের সময়সূচিও। বাংলাদেশি সহ স্থানীয় এবং বিদেশি নাগরিকরা এই সুবিধা উপভোগ করতে পারছেন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্য ও চিত্র রিপোর্ট। অচেনা দেশে রাস্তাঘাট চিনে গাড়ি খোঁজার বিভ্রাট থেকে মুক্তি দিচ্ছে ইতালি। রোমে সব ধরনের গণপরিবহনের টিকিট কেনা যাবে মুভিট নামের অ্যাপের মাধ্যমে। রোমের বাসিন্দা ও পর্যটকরা সহজেই এই অ্যাপ ব্যবহার করে বাস, ট্রেন বা ট্রামে ভ্রমণ করতে পারবেন। রোমের পাবলিক পরিবহন সংস্থা অ্যাটাকের সব ধরনের টিকিট এখন এই অ্যাপে পাওয়া যাবে। আগে এই অ্যাপে দেখা যেত অপেক্ষমান যানবাহনের সময়সূচি, এবার যুক্ত হয়েছে টিকিট কেনার সুযোগও। 42টির বেশি দেশের পর্যটকরা মুভিট অ্যাপের মাধ্যমে সুবিধা গ্রহণ করেছেন। অ্যাপ ব্যবহার করে ভ্রমণ সহজ হওয়ায় পর্যটকরা যারা আসেন তারা অনেক সময় আপনার টিকিট করতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনের কারণে অনেক সময় তাদেরকে অনেক ডিফিকাল্টিসে পড়তে হয়। বাট এই অ্যাপসটির মাধ্যমে তারা মোবাইলে ডাউনলোড করে নিলে তারা সরাসরি অনলাইন থেকেই তারা টিকিট কাটে রাখতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের বাসে এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা অনেক সময় তাড়াহুড়ার কারণে আমরা অনেক সময় টিকিট কাটতে পারি না, তখন দিন শেষে এটা কাল হয়ে দাঁড়ায় এবং এই জরিমানা অনেক সময় জরিমানা হয়ে যায়। এই অ্যাপটি ইউজ করলে আপনি আপনার মোবাইলে আপনি টিকিটটি পেয়ে যাচ্ছেন। মুভিট জানিয়েছে এই অ্যাপে বিশ্বের 112টি দেশের জন্য 45টি ভাষার সুবিধা রাখা হয়েছে। এছাড়া অপেক্ষমান যানবাহনের সর্বশেষ তথ্যও পাওয়া যায়। মুভিটের পরিচালক মিস্টার স্যামুয়েল বলেন, পর্যটকদের চলাচল সহজ করাই তাদের মূল লক্ষ্য। সময় সংবাদ, ইতালি। কুয়েতে প্রবাসীদের সহযোগিতা পেলে বাংলাদেশের নামে প্রাইভেট হাসপাতাল খোলার আগ্রহ প্রকাশ করেছেন সমরিতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ABM হারুন। স্থানীয় সময় বুধবার সংযোগ নোফেল কুয়েত শাখায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি আরও জানান, প্রবাসীদের সহযোগিতায় নোয়াখালীতে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে প্রবাসীরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন, প্রবাসীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা এবং কুয়েতে বাংলাদেশিদের কল্যাণে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভাপতি কামাল ভাই, যিনি গতকালকে থেকে সময় সংকটের কারণে আমাদের আয়োজনটা ছোট হয়েছে। ম্যাকাও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক উদযাপনে দৃষ্টিনন্দন লাইট শো সহ বর্ণাঢ্য আয়োজন চলছে পর্তুগালে। রাজধানী লিসবনের ঐতিহাসিক প্রাসা কমার্সিওতে 5 দিন ধরে চলা এই শো উপভোগে সন্ধ্যা নামতেই হাজারো দর্শকদের পদচারণায় মুখর এলাকাটি। ম্যাকাওয়ের সাথে পর্তুগালের সম্পর্কের পাশাপাশি শোতে তুলে ধরা হচ্ছে ম্যাকাওয়ের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত অগ্রগতির নানা দিক। তরিকুল হাসান আশিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। সন্ধ্যা নামতেই হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পর্তুগালের রাজধানী লিসবনের ঐতিহাসিক প্রাসা কমার্সিও। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের সঙ্গে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক উদযাপনে 5 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা। বিভিন্ন স্টলে ম্যাকাওয়ের ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতির নানা দিক তুলে ধরে বিনিয়োগকারীদের আগ্রহী করতেও চলছে তোড়জোড়। অন্যদিকে অনুষ্ঠানের মূল মঞ্চে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করছেন দর্শকরা। নির্দিষ্ট সময় পরপর আয়োজনের মূল আকর্ষণ ড্রোন শো উপভোগ করতে দর্শনার্থীদের চোখ টাগুস নদীর উপর। শোতে তুলে ধরা হচ্ছে ম্যাকাওয়ের সঙ্গে পর্তুগালের সম্পর্কের উল্লেখযোগ্য নানা দিক ও সেখানকার ইতিহাস, ঐতিহ্য বা সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন উপাদান। এটি চমৎকার একটি ড্রোন শো। আমি এরকম আয়োজন আগে কখনো দেখিনি। আমরা ফায়ার ওয়ার্কের সাথে বেশি পরিচিত, কিন্তু আমি মনে করি এটা ফায়ার ওয়ার্কের দারুণ বিকল্প হতে পারে। ফায়ারওয়ার্কের সাথে তুলনা করলে এটা অসাধারণ একটি আয়োজন, পাশাপাশি এটি পরিবেশ বান্ধব। মোট কথা আমি দারুণ উপভোগ করেছি।
ম্যাকাওয়ের সাথে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের খুঁটিনাটি অনেক বিষয় আমি এই আয়োজন থেকে জেনেছি। এছাড়া সেখানকার সংস্কৃতি কতটা সমৃদ্ধ সেটাও আমরা দেখছি, খুব ভালো লাগছে। 17 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে প্রতিদিনই থাকছে ভিন্নতা। রাত 8টা থেকে 10:30 পর্যন্ত কনসার্ট ও নির্দিষ্ট সময় পরপর ড্রোন শো উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের। তারই অংশ ম্যাকাওয়ের এই আয়োজন। লিসবনের ঐতিহ্যবাহী এই জায়গাটিতে ম্যাকাওয়ের আয়োজন শুধু স্থানীয়রা নয়, উপভোগ করছেন এখানে আসা পর্যটকরাও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। টাইম মেশিনে ট্রাভেল করা কি আদৌ সম্ভব? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির শত শত বছরের ইতিহাস জানার সুযোগ মিলবে ভার্চুয়াল টাইম মেশিনে। সিটি মিউজিয়ামে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রদর্শনীর জন্য ব্যবহার করা হবে এই দারুণ ব্যবস্থা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধু রিপোর্ট। পুরানো এক ভবনের চতুর্থ তলায় এই রেলপথ। একটু আগ বাড়ালেই দেখা মিলবে অদ্ভুত এক ঘড়ির দৃশ্য দেখে হারিয়ে যাবেন হেলসিঙ্কির শত বছরের ইতিহাসে। রেলপথ আর ঘড়ি সাজানো এক জাদুঘরে, নাম কাউপুঙ্গিন মুজিও বা সিটি মিউজিয়াম। এই জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে টাইম মেশিন। ভার্চুয়াল স্ক্রিনে ট্রাভেল করে ফিরে যাওয়া যায় হেলসিঙ্কি শহরের প্রথম জীবনে। কেমন ছিল শহরের পথঘাট, মানুষের চলাফেরা ও জীবন ব্যবস্থা? যেসব জায়গায় আজ কোলাহল, সেখানে এক সময় চলতো ঘোড়ার গাড়ি কিংবা দাঁড়িয়েছিল ছোট্ট কাঠের বাড়ি। জাদুঘরের প্রতিটি কক্ষ যেন এক একটি যুগের গল্প। কোথাও সাজানো আছে 1950 দশকের লিভিং রুম, পুরানো সোফা, রেডিও, সেলাই মেশিন আর টেবিল ল্যাম্প। দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় মধ্যযুগীয় হেলসিঙ্কির ঘরোয়া জীবনে। শিশুদের জন্য এই চিলড্রেন টাউন। ছোটরা খেলতে খেলতে শিখতে পারে কেমন ছিল পুরানো স্কুল পরিবার। 19 শতক থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত হেলসিঙ্কি শহরের ময়লার ভাগাড় থেকে রিসাইকেল করা জিনিসপত্র আছে প্রদর্শনীতে। শত বছর আগে ফেলে দেওয়া জিনিসপত্রগুলো পরিশোধন করে এখানে রাখা হয়েছে। আইকনিকভাবে একটি রোবট তৈরি করা হয়েছে। এটিতে বোঝানো হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে ফিনল্যান্ড এখনও স্বচ্ছ সুন্দর রয়েছে, যার কারণে মানুষের কাছে সেগুলো উপস্থাপন করা হচ্ছে এই জাদুঘরের মাধ্যমে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এশিয়া কাপের আরও খবর। সুপার 4-এর হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সালমান আগাদের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের ফোন আর রুমের দরজা বন্ধ করে ঘুমানোর পরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে আগের মতো উত্তাপ না ছড়ালেও মাঠের বাইরে বেশ সরগরম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতের হাত না মেলানো নিয়ে ম্যাচ রেফারি পাইক্রফটের প্রত্যাহার চেয়েছিল পিসিবি। যদিও তাদের সেই দাবি না মেনে নেয় গ্রুপ পর্বের শেষ ম্যাচ বয়কট করতে চেয়েছিল সালমান আগারা। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেললেও ভাটা পড়েনি উন্মাদনায়। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে সালমান আলী আগারা। এই ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ক্রফট। বাইরের এসব আলোচনা পেছনে ফেলে ওমানের বিপক্ষে ম্যাচ থেকে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারে পাকিস্তান, কারণ তাদের মাত্র 4 উইকেট নিতে পেরেছিল ভারত। আগের ম্যাচে পাকিস্তান ব্যাটাররা অনেকটা নাস্তানাবুদ হয়েছিল ভারতের বোলারদের সামনে, তাই ভারত বধ করতে হলে ব্যাটারদের নিতে হবে বড় দায়িত্ব। একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ফারহান আর সাইম আইয়ুবকে দেখা যাবে ওপেনিংয়ে। তাছাড়া ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজরা থাকবেন ব্যাটিংয়ের মূল দায়িত্বে। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফকে নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচে জয় বড় আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে। অন্যদিকে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া অপরাজিত থেকে এসেছে সুপার 4-এ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ হলেও নির্ভর থাকতে পারে ভারত, কারণ তাদের একেবারে পাত্তা দেয়নি প্রথম ম্যাচে।
24 ঘন্টার ব্যবধানে ম্যাচ খেলতে নামতে হচ্ছে ভারতকে। ওমানের বিপক্ষে ম্যাচ থেকে বেশ কিছু পরিবর্তন আসবে এই ম্যাচে, এটা নিশ্চিত। একাদশে ফিরবেন বুমরা ও বরুণ চক্রবর্তী। অভিষেক শর্মা আছেন দারুণ ছন্দে। শুভমান গিলের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। আগের ম্যাচে রান পেয়েছেন সঞ্জু স্যামসন, তাই দলকে নির্ভর থাকার কথা বললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, 3টি ম্যাচ জিতেছি আর পাকিস্তানের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। এই ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না করে রুমের দরজা আর ফোন বন্ধ করে ঘুমাতে বলবো। যত আলোচনা করবেন তত চাপ অনুভূত হবে। আমরা দারুণ একটা মোমেন্টামে আছি। এক ম্যাচ করে পরিকল্পনা করে এগিয়ে ফাইনালে যেতে চাই। টি-20তে এখন পর্যন্ত 14 ম্যাচের 10টিতে জয় ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে আছে 3 জয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা স্থগিত করল প্রশাসন। লাঞ্ছনার প্রতিবাদে রোববার কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের। বিএনপিকে নিয়ে অপপ্রচারে স্বাধীনতা বিরোধী ও ৭১-এ গণহত্যায় জড়িতরা মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। মরুর বুকে বাঘের গর্জন। এশিয়া কাপের সুপার 4-এ শুভ সূচনা বাংলাদেশের। সাইফ হৃদয়ের দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারালো লিটন দাসরা। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।